প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে বোর পরমাণু তত্ত্বের প্রয়োগ নিয়ে। আজকের এই ভিডিও লেকচারটিতে আমরা মূলত যা পড়ব তা হচ্ছে কোনো একটি কক্ষপথে যখন ইলেকট্রন ঘোরে, ওই কক্ষপথের ব্যাসার্ধ, ওই কক্ষপথের ইলেকট্রনের যে বেগ সেটি, এবং ওই কক্ষপথে একটি ইলেকট্রন কি পরিমাণ শক্তি নিয়ে ঘুরছে, সেগুলোই হচ্ছে আমরা আজকের এই ক্লাস লেকচারটিতে পড়ব। সো চলো ক্লাসটি শুরু করা যাক। তো এই যে এখানে প্রথমে একটু বলে নিই, এই যে কোনো একটি কক্ষপথে ইলেকট্রনের শক্তি, বেগ ও ব্যাসার্ধ বের করব, সেটি আসলে অবশ্যই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য হতে হবে। এমন যদি হয় যে পরমাণুতে তুমি ইলেকট্রনের বেগ, ব্যাসার্ধ এবং শক্তি বের করছো, সে পরমাণুতে ইলেকট্রন রয়েছে দুইটি, তখন কিন্তু এই সূত্রগুলো খাটবে না। এই সূত্রগুলো শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস এবং বেরিলিয়াম 3 প্লাসের জন্য খাটবে। আদারওয়াইজ এই সূত্রগুলো খাটবে না। এই সূত্রগুলো শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্যই খাটবে। সো আমরা যা পড়বো, প্রথমের জন্য কি বলেছিলাম যে কোনো একটি কক্ষপথের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে হয় সেটি শিখবো। দেন কোনো কক্ষপথে ঘূর্ণনত ইলেকট্রনের বেগ এবং কোনো কক্ষপথে ঘূর্ণনত ইলেকট্রনের শক্তি কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো শিখবো। সো আমাদের মেইন ক্লাসই হচ্ছে আসলে এই তিনটি টপিক নিয়ে আজকে হবে। সো এগুলো শুরু করার আগে আসলে আমাদের দৈর্ঘ্য এবং শক্তির যে বিভিন্ন একক রয়েছে সেগুলো নিয়ে একটু আমাদের আলাপ আলোচনা করতে হবে। সো এই ক্লাস লেকচারটি প্রথমে আমরা শুরু করব দৈর্ঘ্য এবং শক্তির বিভিন্ন একক নিয়ে, দেন আমরা এই তিনটা টপিক কভার করব। সো চলো ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমেই আসি দৈর্ঘ্যের বিভিন্ন একক নিয়ে। সো এখানে তোমরা একটা টেবিল দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ দৈর্ঘ্যের অনেকগুলো একক দেওয়া রয়েছে। কি কি? এই যে সেন্টিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, পিকোমিটার এবং ফ্যামটোমিটার। সো তাদের সাথে আসলে মিটারের যে সম্পর্ক সেটি একটু দেখে নিই। দেখো, 1 মিটার সমান আমরা বলতে পারি 10⁻² সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার, রাইট? এটা তো আমরা আগে থেকেই জানতাম। অন্যদিকে 1 মিটার = 10⁻6 মাইক্রোমিটার এবং 1 মিটার = 10⁹ ন্যানোমিটার এবং 1 মিটার = 10⁻10 অ্যাংস্ট্রম এবং 1 মিটার = 10⁻12 পিকোমিটার। অন্যদিকে 1 মিটার = 10⁻15 ফ্যামটোমিটার। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে গেলে তোমাদের এই একক সমূহের মান অবশ্যই জানা থাকতে হবে। আদারওয়াইজ তোমরা এই ম্যাথগুলো করতে পারবে না। কারণ এই ম্যাথগুলো ছোট্ট একটি সূত্র দিয়ে হয়ে যায়। তাই টিচার যারা কোয়েশ্চেন সেট করে তারা অবশ্যই একক যেগুলো রয়েছে, একক নিয়ে তারা ঘোরায় পেঁচায় বেশি। সো এই এককগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে। তো এবার চলো যে মিটার থেকে আমরা দৈর্ঘ্যের বিভিন্ন এককে কিভাবে কনভার্ট করব সেটি একটু শিখে নিই। এখানে প্রথম প্রশ্ন দেখো লেখা আছে যে 500 মিটারকে দৈর্ঘ্যের বিভিন্ন এককে রূপান্তর করো। তো চলো শুরু করি। প্রথমে আমরা মিটার থেকে মাইক্রোমিটারে নিচ্ছি। যে কিভাবে মিটার থেকে মাইক্রোমিটার নিতে হয় সেটি একটু খেয়াল করো। ধরো এখানে কত একক দেওয়া রয়েছে? এখানে 500 মিটার দেওয়া রয়েছে না? সো 500 মিটারটি প্রথমে লিখলে, দেখো মিটার থেকে মাইক্রোমিটারে যাচ্ছি না? দেখো মাইক্রোমিটারের সম্পর্ক কি? 10⁻6 মাইক্রোমিটার, অর্থাৎ 1 মিটার = 10⁻6 মাইক্রোমিটার। তাহলে যেহেতু আমরা 500 মিটারের থেকে নিচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে? 10⁻6 মাইক্রোমিটার দিয়ে গুণ করলে আমাদের যে এককটি আসবে সেটি হবে মাইক্রোমিটার। অর্থাৎ মিটার থেকে মাইক্রোমিটার যাওয়ার জন্য আমরা 10⁻6 দিয়ে গুণ করব। সিমিলার ওয়েতে আমরা যদি ন্যানোমিটারে যাই, আমরা মিটারে যে মানটি রয়েছে তাকে 10⁻9 দিয়ে গুণ করব, তাই তো? সো 10⁻9 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা ন্যানোমিটার এককে পাবো। তো অ্যাংস্ট্রমে কনভার্ট করার জন্য আমার যে মিটারের মান রয়েছে তার সাথে 10⁻10 দিয়ে গুণ করব, তাহলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটি হবে অ্যাংস্ট্রম এককে। অন্যদিকে আমরা যদি পিকোমিটারে যেতে চাই, দেখো পিকোমিটার 1 মিটার সমান 10⁻12 পিকোমিটার। তো যেহেতু 500 মিটার থেকে নিচ্ছি, অর্থাৎ 500-র সাথে আমার 10⁻12 যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলেই আমি যে ইউনিটটি পাবো সেটি হচ্ছে পিকোমিটার ইউনিটে, রাইট? সিমিলার ওয়েতে আমরা যদি ফ্যামটোমিটারে নিতে চাই, আমাদের কি করতে হবে? 10⁻15 দিয়ে গুণ করতে হবে। সো 10⁻15 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা যে এককটি পাবো সেটি হচ্ছে ফ্যামটোমিটার এককে। অন্যদিকে যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই, তাহলে আমরা কি করব? এই যে 10⁻2 সেন্টিমিটার বা 100 দিয়ে গুণ করব, তাই তো? সেখানে 500 ছিল আমার মিটারের দেওয়া মান, এবং তার সাথে আমি 10⁻2 গুণ করলে আমি যেটি পাবো সেটি হচ্ছে এখানে সেন্টিমিটার এককে। আশা করি এই পার্টটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো, তুমি তো মিটার থেকে সেন্টিমিটার 10⁻2 দিয়ে গুণ করে গেছো, তাই না? তো তোমার যদি সেন্টিমিটার থেকে মিটারে যেতে হয়, কি করতে হবে? 10⁻2 দিয়ে ভাগ করতে হবে। সিমিলার ওয়েতে তোমার যদি তুমি এখানে মিটার থেকে ফ্যামটোমিটারে গেছো, তাই তো? তাই তুমি 10⁻15 দিয়ে গুণ করেছো। বাট তুমি যদি উল্টো কাজটি করতে, ফ্যামটোমিটার থেকে মিটারে যাওয়া দরকার হতো, তখন তোমার 10⁻15 দিয়ে ডিভাইড করতে হতো বা ভাগ করতে হতো। সো এগুলো সবগুলোর জন্যই আসলে সেম। যেমন ন্যানোমিটার, দেখো মিটার থেকে ন্যানোমিটারে কিভাবে গিয়েছি? 10⁻9 দিয়ে গুণ করে গেছে, তাই না? বাট ন্যানোমিটার থেকে মিটারে যেতে গেলে আমার কি করতে হবে? 10⁻9 দ্বারা ভাগ করতে হবে। সো আশা করি এই পুরো স্লাইডটি তোমরা বুঝতে পেরেছো। সো দৈর্ঘ্যের বিভিন্ন একক কিভাবে কনভার্ট করতে হয় তা তো বুঝতে পেরেছো। এবার যাই যে শক্তির বিভিন্ন একক তোমরা কিভাবে কনভার্ট করবে সেটি নিয়ে। শক্তির বেসিক্যালি যে একক প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আসলে এই চ্যাপ্টারের জুল, আর্গ এবং ইলেকট্রন, ভোল্ট। সো এই কনভার্টগুলো করতে পারলেই তোমাদের
এই যে এইচএসি লেভেল পর্যন্ত শক্তির যে এককগুলো রয়েছে সেগুলো জানা হয়ে যাবে। সো চলো একটা প্রশ্নের মাধ্যমে এই কনভার্সনগুলো আমরা শিখি। ধরো এখানে লেখা আছে 100 আর্ক সমান কত জুল। দেখো আর্ক থেকে আমরা কোথায় যাচ্ছি? জুলে যাচ্ছি। তো আর্ক থেকে জুলে আমরা কিভাবে যাব? একটু খেয়াল করো, তোমরা যখন আর্ক থেকে জুলে যাবে তখন যে কাজটি সেটা হচ্ছে 10⁻7 দিয়ে ডিভাইড করে দিবে। সিমিলার ওয়েতে যদি জুল থেকে আর্কে যেতে হয় কি করতে হবে? 10⁻7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তো এখানে যেহেতু আমরা আর্ক থেকে জুলে যাচ্ছি 10⁻7 দিয়ে ডিভাইড করছি, সো এটি করলে যে অ্যান্সারটি আসে সেটা হচ্ছে 10⁻⁻5 জুল। আশা করি বুঝতে পেরেছ। অন্যদিকে দেখো 10⁻⁻5 জুল থেকে যদি আগে যেতে চাও তাহলে কি করতে হবে? ওই যে বলে এসেছিলাম যে 10⁻7 দিয়ে গুণ করতে হবে, তাই তো? সো গুণ করলে যে অ্যান্সারটি আসবে 100 আর্ক। এবার দেখো এখানে লেখা আছে 100 আর্ক সমান কত ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এখন আমরা চাচ্ছি আর্ক থেকে ইলেকট্রন ভোল্টে যেতে। তো সবসময় মনে রাখবে যে আর্ক থেকে তোমরা যখন ইলেকট্রন ভোল্টে যাবে আগে জুলে কনভার্ট করে নেবে, দেন জুল থেকে ইলেকট্রন ভোল্টে যাবে। কি বললাম? আর্ক থেকে যখন ইলেকট্রন ভোল্টে যাবে তখন আগে জুলে কনভার্ট করে নেবে, দেন জুল থেকে ইলেকট্রন ভোল্টে যেতে হবে। সো জুলের জন্য আমরা কিভাবে কনভার্ট করেছিলাম? 10⁻7 দিয়ে ডিভাইড করে, তাই তো? সো এই মানটিকে 10⁻7 দিয়ে ডিভাইড করলেই তো আমরা হচ্ছে জুলে কনভার্ট করে ফেলতে পারছি, রাইট? দেন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে জুলে থাকা মান যেটি রয়েছে তাকে ইলেকট্রনের যে চার্জ রয়েছে সেটি দিয়ে ডিভাইড করতে হবে। ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻⁻19 কুলম্বস। এখানে কি করলাম দেখো, জুল থেকে ইলেকট্রন ভোল্টে কিভাবে যাবে? জুল থেকে ইলেকট্রন ভোল্টে যাওয়ার জন্য জুলের মানটাকে ইলেকট্রনের চার্জ তথা 1.6 × 10⁻⁻19 দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করলেই তোমার যে এককটা আসবে সেটা হবে ইলেকট্রন ভোল্টে। সো এটিকে যদি তোমরা হচ্ছে ক্যালকুলেট করো ক্যালকুলেটরে, তাহলে যে মানটি পাবে সেটা হচ্ছে 6.25 × 10⁻13 ইলেকট্রন ভোল্ট। তো এখানে দেখো আরেকটা প্রশ্ন রাখা আছে, এখানে বলা আছে 6.25 × 10⁻13 ইলেকট্রন ভোল্ট সমান কত আর্ক। সো এই কাজটিও সিমিলার ওয়েতে করতে হবে। প্রথমে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যেতে হবে, দেন জুল থেকে আর্গে যেতে হবে। সো আমরা তো জানি যে যখন আমরা জুল থেকে ইলেকট্রন ভোল্টে গিয়েছিলাম তখন ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করেছি। এখন যেহেতু আমরা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যাব তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করতে হবে, রাইট? তো এখানে দেখো আমার ইলেকট্রন ভোল্টের মান কত? 6.25 × 10⁻13 ইলেকট্রন ভোল্ট। যেহেতু আমি ইলেকট্রন ভোল্ট থেকে জ্বলে যাব তাই আমি যেটি করবো ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করব। গুণ করলে আমার যে এককটি আসবে সেটি আসবে জুল এককে, রাইট? তো এখন এই যে জুলে থাকা মানটি রয়েছে এই জুলে থাকা মানটিকে আমার কি করতে হবে? আর্গে নিতে হবে, তাই তো? এই যে আর্গে নিতে হবে। আর্গে যাওয়ার জন্য আমরা কি করতাম? এই যে জুল থেকে যখন আমরা আর্গে গিয়েছিলাম তখন আমরা 10⁻7 দিয়ে গুণ করেছিলাম, তাই তো? সো এখানেও সিমিলার কাজটি করব, 10⁻7 দিয়ে গুণ করব। গুণ করলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটি আসবে আর্ক ইউনিটে। আশা করি একক রূপান্তর রিলেটেড যতগুলো প্রবলেম ছিল সবই তোমরা ভালো মতন বুঝতে পেরেছো। এই প্রবলেমগুলো তোমরা যতক্ষণ না পর্যন্ত খাতা কলমে নিজে করছো এই ম্যাথগুলো তোমরা আনসার করতে পারবে না বা বুঝতে পারবে না। সো এগুলো নিজেরা, আমার যে সাজেশন সেগুলো হচ্ছে নিজেরা এগুলো খাতা কলম নিয়ে বসে দেন ক্যালকুলেট করে করে আসো। তো এই তো ছিল আমাদের একক সংক্রান্ত ব্যাপার স্যাপার। এবার আসো যে বোর পরমাণু তত্ত্ব ইউজ করে আমরা কিভাবে কোনো একটা কক্ষপথের শক্তি, কিভাবে কোনো একটা কক্ষপথের ইলেকট্রনের যে বেগ রয়েছে এবং কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধ রয়েছে সেগুলো কিভাবে বের করবো তা একটু এই স্লাইডটিতে দেখে নিই। ধরো যে এখানে একটা ইলেকট্রন রয়েছে, তাই তো? এই যে ইলেকট্রনটি এখানে ঘুরছে 3 নাম্বার কক্ষপথে, এই 3 নাম্বার কক্ষপথে বা যে কোনো কক্ষপথে বলতে পারি যে nতম কক্ষপথে কোনো একটি ইলেকট্রনের শক্তি কি হবে তা আমরা বের করবো এই সূত্রটি দিয়ে। এখানে সূত্রটি কি? E of n equals to মাইনাসের m e⁴ ডিভাইডেড বাই 8 ইপসাইলন নট স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার। এখানে কার কি পরিচয় আমরা পরবর্তী স্লাইডে দেখবো, আপাতত জাস্ট সূত্রগুলো দেখে রাখো। তো এই তো গেল সূত্র, এবং ওই কক্ষপথের যে ব্যাসার্ধ বা নিউক্লিয়াস থেকে যে দূরত্ব হবে সেটি হবে r of n is equals to n স্কোয়ার h স্কোয়ার ইপসাইলন নট ডিভাইডেড বাই পাই জেড m e স্কোয়ার। এবং এই যে কক্ষপথে ইলেকট্রনটি ঘুরছে সেই ইলেকট্রনের যে বেগ হবে সেই বেগটি হবে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইপসাইলন নট এনএইচ এর সমান। তো এই তিনটি সূত্র দিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি সব ম্যাথগুলো করব। তো এখানে এই যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলোতে আসলে কার কি পরিচয় সেগুলো একটু আমরা চলো দেখে আসি। এখানে ই অফ এন যেন কি? এখানে ই অফ এন হচ্ছে কক্ষপথে ইলেকট্রনের শক্তি, আর অফ এন হচ্ছে কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধ বা রেডিয়াস বা বলতে পারি নিউক্লিয়াস থেকে ওই কক্ষের দূরত্ব। অন্যদিকে ভি অফ এন হচ্ছে কক্ষপথে ইলেকট্রনের বেগ, এবং এই সূত্রে এন হচ্ছে শক্তিস্তর সংখ্যা এবং এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যার মান হচ্ছে ফিক্সড, যেটি মনে রাখতেই হবে, যেটি হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। অন্যদিকে এম এর পরিচয় হচ্ছে এম হচ্ছে ইলেকট্রনের ভর, যেটি হচ্ছে 9.11 × 10⁻31
কেজি। অন্যদিকে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটি হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্বস, এবং জেড হচ্ছে এখানে আসলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, অর্থাৎ তুমি যে পরমাণুর জন্য হচ্ছে এই ইলেকট্রনের শক্তি, ব্যাসার্ধ এবং বেগ বের করছো, সেটি হচ্ছে আসলে এখানে জেড এর মান, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। অন্যদিকে ইপসাইলন নটের যে পরিচয়, সেটি হচ্ছে মাধ্যমের ভেদাঙ্ক, যার মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার মিটার স্কোয়ার। তো এই মানগুলো আসলে তোমরা একটু মনে রাখতে হবে। এই মানগুলো মনে না রাখলে এই ম্যাথগুলো করতে পারবে না। মোস্ট অফ দ্য টাইম এই মানগুলো হচ্ছে কোয়েশ্চেনেই দেয়া থাকে, তারপরেও যদি না দেয়া থাকে তখন তোমাদের এই মানগুলো একটু মনে রেখে বসাতে হবে। সো এই মানগুলো একটু মাথায় রাখবে, আর এই সূত্রগুলো মাথায় রাখবে। তোমরা চাইলে এই যে স্লাইডটি রয়েছে তার একটা স্ক্রিনশট বা তোমরা খাতায় নোট করে নিয়ে নিতে পারো। সো এখন চলো এই সূত্রগুলো দিয়ে আমরা কিছু ম্যাথ করি। এখন আমরা চাচ্ছি যে হাইড্রোজেন পরমাণুর যে প্রথম কক্ষপথের বা প্রথম কক্ষের যে ব্যাসার্ধ রয়েছে সেটি নির্ণয় করতে। তো আমরা ব্যাসার্ধের সূত্র যেন কি দেখে এসেছিলাম? আমরা ব্যাসার্ধের সূত্র দেখে এসেছিলাম হচ্ছে r of n is equals to n square h square epsilon naught divided by pi z m e to the power 2, তাই তো? তো এই সূত্রটা আমরা দেখে এসেছিলাম, রাইট? এখানে কার জন্য কি পরিচয় ছিল? এখানে আর অফ এন ছিল কক্ষপথের ব্যাসার্ধ বা রেডিয়াস, এন ছিল শক্তিস্তর সংখ্যা, অর্থাৎ ইলেকট্রনটা কোন শক্তিস্তরে রয়েছে, এইচ ছিল প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং এম ছিল ইলেকট্রনের ভর, এবং ই ছিল ইলেকট্রনের চার্জ, তাই তো? এবং জেড ছিল পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এবং ইপসাইলন নট ছিল একটা ধ্রুবমান, অর্থাৎ মাধ্যমের ভেদাঙ্ক, যেটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 ছিল তার মান। সো এখন এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো, রাইট? সো চলো একটু বসাই। দেখো এখানে এন এর মান 1 বসিয়েছি। এন এর মান কেন 1 বসিয়েছি? কারণ আমি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ বের করছি। এন কি? কক্ষপথ সংখ্যা। সো এখানে যেহেতু প্রথম কক্ষপথে বের করছি, এন এর মান 1 হয়েছে, এবং এইচ কি? প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মান এখানে বসালাম। ইপসাইলন নট কি? ওই যে এই মানটি যেটি এখানে বসিয়েছি, আর পায়ের মান তো আমরা সবাই জানি। আর জেড এর মান কত? দেখো জেড এর মান এখানে 1 বসিয়েছি। জেড এর মান এখানে কেন 1 বসিয়েছি? কারণ দেখো হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণুতে প্রোটন কয়টা থাকে? হাইড্রোজেন পরমাণুর যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেটা হচ্ছে 1, তাই জেড এর মানে এখানে 1 বসিয়েছি। দেখো জেড কি? জেড ছিল পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, তাই এখানে 1 বসিয়েছি। অন্যদিকে এম কি? ইলেকট্রনের ভর, যার মান হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি, রাইট? এবং ই কি? ইলেকট্রনের চার্জ, যেটি হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্বস। সো এই মানগুলো হিসেব নিকেশ করলে তোমরা যে অ্যান্সারটি পাবা সেটা হচ্ছে 5.29 ইন্টু 10⁻11 মিটার। এখানে একটু খেয়াল করো, এই এককগুলো যেগুলো আমি বসিয়েছি, এই এককগুলো যখন তোমরা বসাবে এই সূত্রতে, তখন তোমাদের অ্যান্সারটা অটোমেটিক্যালি মিটার এককে আসবে। সো আর কোনো কনভার্ট করার প্রয়োজন হবে না। তো এই মানটা এখানে অটোমেটিক্যালি মিটারে এসেছে। সো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষ যেটি রয়েছে, প্রথম কক্ষের যে ব্যাসার্ধটি রয়েছে সেটি কত? সেটি হচ্ছে 5.29 ইন্টু 10⁻11 মিটার। তোমরা এই যে মানটি এসেছে এখানে, এই যে অ্যান্সারটি, এই অ্যান্সারটির যে মানটি রয়েছে, এই মানটি তোমরা একটু মুখস্থ রাখবে। এটি করলে যেটি হয় সেটি হচ্ছে তোমাদের যখন ডিরেক্টলি এমসিকিউ চলে আসে, তখন তোমরা ডিরেক্টলি অ্যান্সারগুলো লিখে ফেলতে পারো উইথাউট পারফর্মিং এনি ক্যালকুলেশন, তাই তো? সো এই জন্যই হচ্ছে এই মানটা চাইলে একটু মনে রাখতে পারো। এখন ধরো মিটার এককে তোমার অ্যান্সার চাইনি, তোমার অ্যান্সার চেয়েছে অ্যাংস্ট্রম এককে। তো তুমি যদি অ্যাংস্ট্রম এককে নিতে চাও, তোমাকে যেন কি করতে হয়? আমরা শিখে এসেছিলাম মিটার থেকে যখন আমরা অ্যাংস্ট্রমে নিব, তখন আমার 10⁻10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, রাইট? সো তাহলে আমাদের এককটা হয় অ্যাংস্ট্রমে। তো এটিকেই তোমরা যদি ক্যালকুলেট করো, তাহলে মান আসবে 0.529 অ্যাংস্ট্রম। এই যে মানটি রয়েছে, এটিকে হাইড্রোজেনের পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ না, অ্যাংস্ট্রম এককে। এই মানটাকেই বলা হয় আসলে বোর ব্যাসার্ধ বা এ নট। বোর ব্যাসার্ধ বা এ নট কি? বোর ব্যাসার্ধ বা এ নট হচ্ছে এটা, যেটি হচ্ছে আসলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধের মান। সো এই মানটা একটু মুখস্থ রাখবে, কারণ এগুলো তোমাদের থেকে এমসিকিউতে জানতে চাই। তো এই তো গেল আমাদের প্রথম কক্ষের ব্যাসার্ধ। সো একটু খেয়াল করো, এখন যদি প্রথম কক্ষের ব্যাসার্ধ না বলে, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে আমরা একটা আসলে শর্টকাট বের করে রাখতে পারি। কিরকম? দেখো, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ যখন বের করতে চাও, যে শর্টকাট ইউজ করতে পারো একটু খেয়াল করো। এখানে একটু সূত্রতে, মেইন সূত্রতে দেখো, এইখানে এন, এই যে এন রয়েছে আর জেড রয়েছে, এন আর জেড বাদে বাকি সবগুলো কি এখানে ধ্রুবমান না? দেখো, এইচ এর মান ধ্রুবক, ইপসিলন এর মান ওটা ধ্রুবমান, পাই, এম, ই এগুলোও কিন্তু ধ্রুবমান, তাই তো? এখানে শুধুমাত্র চেঞ্জ করতে হয় কক্ষপথ সংখ্যা এন এর মান এবং জেড অর্থাৎ প্রোটন সংখ্যা। তো এই দুইটা মান বাদে বাকি সবই কিন্তু এখানে ধ্রুবমান, তাই তো? আর এই সবগুলো ধ্রুবমানের কিন্তু আমরা হচ্ছে অ্যান্সার কত পেয়েছিলাম? 5.29 ইন্টু 10⁻11 মিটার, রাইট? সো এখানে দেখো, আমরা যদি এই সবগুলো ধ্রুবমান যেগুলো রয়েছে, সেই ধ্রুবমানগুলোকে এভাবে 5.29 ইন্টু 10⁻11 লিখে ফেলি, এখানে এন স্কোয়ার এবং
আর এখানে এন স্কোয়ার ডিভাইড বাই জেডটাই আমার কি চলক, অর্থাৎ তার মান চেঞ্জ হয়, তো তাকে আমরা এইভাবে লিখতে পারি। সো এটি হচ্ছে আসলে একটা শর্টকাট, যেটি আসলে হচ্ছে আমরা এখানে পেলাম। এটি ইউজ করে আমরা আসলে যে কোনো কক্ষপথের যে ব্যাসার্ধ রয়েছে সেটি আমরা বের করে ফেলতে পারবো। তো মেইনলি পরবর্তী স্লাইডে আসলে আমরা এই সূত্রটা ইউজ করব। আর এই সূত্রটা দিয়ে আমরা কি করব, প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা বের করব। তো আপাতত এই সূত্রটি একটু মাথায় রাখো। এখানে দেখো প্রশ্নে বলা আছে লিথিয়াম 2+ পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ ফেমটোমিটার এককে নির্ণয় করতে। তো আমরা তো জানি মিটার এককে কিভাবে নির্ণয় করতে হয়, তাই তো আমরা শর্টকাট সূত্রটা দেখে এসেছি। তো এখানে যেহেতু লিথিয়াম পরমাণু বলেছে, লিথিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা কত? লিথিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে 3, তাই তো? সো জেড এর মান 3 হবে। যেহেতু দ্বিতীয় কক্ষপথ বলেছে, এন এর মান কত হবে? 2 হবে, তাই তো? তো এই মানগুলো যখন আমরা বসাবো তখন আমরা ক্যালকুলেট করলে 7.05 × 10⁻11 মিটার পাবো। আর আমরা জানি মিটার থেকে ফেমটোমিটার নিতে গেলে আমাদের কি করতে হয়, 10⁻15 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে আমরা যে মানটি পাই সেটি হচ্ছে ফেমটোমিটার এককে। আশা করি ব্যাসার্ধ সংক্রান্ত যে প্রবলেমগুলো ছিল এবং যে থিওরিগুলো ছিল সেগুলো ভালো করে ধরতে পেরেছ। এখন আমরা যেটি যাব সেটি হচ্ছে কোনো একটা কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরবে, ওই ইলেকট্রন কতটুকু বেগ নিয়ে ঘুরবে তার হিসাব নিকাশ নিয়ে। তো যে কোনো কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের বেগের সূত্র কি ছিল? এটি ছিল, রাইট? এখানে কার কি পরিচয় ছিল? এখানে হচ্ছে ভি অফ এন ছিল কক্ষপথের ইলেকট্রনের বেগ, এন হচ্ছে শক্তি স্তর সংখ্যা, এইচ প্লাঙ্কের ধ্রুবক, এম ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর ইপসাইলন নট হচ্ছে মাধ্যমের ভেদাঙ্ক, যেটা হচ্ছে ধ্রুবমান, তার মান এটি, রাইট? তো যেহেতু তুমি প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করতে চাচ্ছ, তাহলে তোমার এন এর মান কত হবে? এন এর মান হবে হচ্ছে 1। আর যেহেতু আমি হাইড্রোজেনের জন্য বের করছি, এটা আমি আসলে হাইড্রোজেনের জন্য বের করছি, তো এখানে জেড এর মান কত হবে? 1 হবে, তাই তো? তো এখানে দেখো সূত্রতে যদি মানগুলো বসিয়ে দিই, দেখো এখানে জেড এর মান কত? 1, কারণ হাইড্রোজেনের জন্য বের করছি, রাইট? ই এর মান কত? মুখস্থ মান, তাই তো? আর সূত্রের 2 ইপসাইলন নটের মান বসিয়ে দিলাম, এবং এন এর মান প্রথম যেহেতু কক্ষপথ তাই হচ্ছে 1 বসিয়েছি, এবং এইচ কি প্লাঙ্কের ধ্রুবক। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের যে মানটি আসবে সেটি হবে মিটার পার সেকেন্ড এককে। তো এখানে আমার যে মানটি এসেছে সেটি হচ্ছে 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড। তো এভাবে খুব ইজিলি আমরা প্রথম কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের বেগের মান বের করতে পারি। সো এখন যদি তোমাকে বলা হয় যে কোনো কক্ষপথে ইলেকট্রনের বেগের মান বের করো, তাহলে একটু খেয়াল করো, আমরা এখানে আগের মতো দেখো এখানে জেড এবং এন বাদে বাকি সবই কি ধ্রুবমান না, তাই তো? তো এই ধ্রুবমানতে আমাদের কত এসেছিল? 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড, তাই তো? তো আমরা যদি চাই এখানে সূত্রতে এই ধ্রুবমানের মানটি এখানে 2.18 × 10⁶ বসিয়ে দিই, এবং জেড এর জায়গায় জেড কে রেখে এবং এন এর জায়গায় এন কে রাখি, তাহলেই কিন্তু আমরা যে কোনো কক্ষপথে ইলেকট্রনের বেগ বের করার একটা শর্টকাট সূত্র পেয়ে যাব, যেটি হচ্ছে ভি অফ এন ইজ ইকুয়ালস টু 2.18 × 10⁶ জেড ডিভাইডেড বাই এন। তো চলো এই সূত্রটি অ্যাপ্লাই করে আরেকটা ম্যাথ করে ফেলি। তো এখানে বলা আছে দেখাও যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের যে গতিবেগ সেটি আলোর গতিবেগের 3.636 × 10⁻³ গুণ। তো একটু খেয়াল করে এই ম্যাথ আসলে এত ডিটেলসে আমরা না গিয়ে বা এত কঠিনভাবে না ভেবে একটু ভাবো। তো এখানে আমরা যেভাবে করবো একটু খেয়াল করো, এখানে লেখা যেহেতু আছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ, তাই তো? সো আমরা হচ্ছে এখানে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের আবর্তনরত যে ইলেকট্রন রয়েছে তার গতিবেগটা বের করব, এবং আলোর যে গতিবেগ রয়েছে তার 3.636 × 10⁻³ গুণের মান দ্বিতীয় কক্ষপথের সাথে ম্যাচ করছে কিনা সেটি দেখব। যদি ম্যাচ করে যায় তাহলে ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার হবে। যারা এখন একটু কনফিউজড হয়ে গেছো তারা একটু খেয়াল করো, তাদের জন্য আমি সলভটা করি, একটু খেয়াল করো। এখানে দেখো, এখানে আমরা জানি আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, রাইট? তো এখানে বলেছে দেখো হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের গতিবেগটা কত? আলোর গতিবেগের এত গুণ, তাই তো? তো আলোর বেগ তো এত, তাহলে আলোর গতিবেগ এর এত গুণ বলেছে, তাই তো? এই যে এত গুণ বলেছে, তো এটি লিখলাম। আর আমরা জানি নবম দশম শ্রেণীতেই পড়েছি এর মানে কি গুণ, এর মানে কি গুণ লিখতে হবে, তাই তো? সো গুণ করলে এখানে যে অ্যান্সারটি আসে সেটা হচ্ছে 1.09 × 10⁻⁶ মিটার পার সেকেন্ড। তো আমাকে দেখাতে জন্য কি বলেছে? আমাকে দেখাতে বলেছে যে আলোর বেগের এত যে মানটা রয়েছে, অর্থাৎ এই মানটাই হচ্ছে আমার দ্বিতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ। আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি তারা আমাকে দেখাতে বলেছে যে এই যে মানটি রয়েছে, অর্থাৎ আলোর বেগের এত গুণই কিন্তু এতটুকু, তাই না? আলোর বেগের এত গুণই কিন্তু এতটুকু। এই মানটি হচ্ছে আমার দ্বিতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ। সো চলো এই জিনিসটা প্রুফ করি। তো এখানে দেখো যেহেতু হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ বলেছে, যেহেতু হাইড্রোজেন পরমাণু বলেছে জেড এর মান 1, যেহেতু দ্বিতীয় কক্ষপথ বলেছে এন এর মান
2। সো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, ক্যালকুলেট করলে আমাদের যে অ্যান্সারটি আসে সেটি হচ্ছে 1.09 × 10⁶ মিটার পার সেকেন্ড। দেখো এই মানটা আর এই মানটা কিন্তু টোটাল ম্যাচ করে গেছে, অর্থাৎ এই কথাটি সত্যি ছিল। সো আমাদের অ্যান্সার এখানেই এটার শেষ, অর্থাৎ আমরা বলতে পারবো তার স্টেটমেন্ট আসলে সত্য ছিল। এবার চলো থার্ড যে জিনিসটি ছিল সেটি হচ্ছে কোনো কক্ষপথে ঘূর্ণনত ইলেকট্রনের শক্তি আমরা কিভাবে বের করবো সেটি একটু করি। তো কোনো একটি কক্ষপথে ঘূর্ণনত ইলেকট্রনের যে শক্তি সেটি নির্ণয় সূত্র আমরা এটি দেখেছিলাম, তাই তো? এখানে আমরা কি দেখেছিলাম? এখানে আমরা আগের মতো ই অফ এন ছিল কক্ষপথে ইলেকট্রনের শক্তি, এন শক্তি স্তর সংখ্যা, এইচ প্লাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ এবং জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। অন্যদিকে ইপসিলন নট ছিল একটা ধ্রুবমান যার মান ছিল এটি, রাইট? তো চলো এবার আমরা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর যে প্রথম কক্ষপথ রয়েছে সেটির শক্তি নির্ণয় করে ফেলি। দেখো এখানে যেহেতু হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ বলেছি, এন এর মান কত হবে? এন এর মান হবে 1, আর এখানে 8 এর জায়গায় 8 রেখেছি এবং ইপসিলন নট স্কয়ার যেটি ছিল এই যে এখানে ইপসিলন নট স্কয়ারের মান এবং এইচ এর মান অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবকটি বসিয়ে দিলাম এবং সূত্রে যে মাইনাস ছিল এখানে সূত্রে মাইনাস বসিয়েছি এবং এম ইলেকট্রনের ভর বসিয়েছি, ই ইলেকট্রনের চার্জ বসিয়েছি। সো এই হিসাব নিকাশ করলেই তোমরা যেটি পাবে, যে অ্যান্সারটি পাবে সেটি হবে জুল এককে, যার মান আসলে আসবে মাইনাসের 2.18 × 10⁻18 জুল। তো এটি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর যে প্রথম কক্ষপথের যে ইলেকট্রন রয়েছে তার শক্তির পরিমাণ। সো এই মানটি দেখো জুলে এসেছে। এখন তোমার থেকে কোয়েশ্চেনে চাচ্ছে ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করতে। তো আমরা জানি জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে গেলে আমাদের কি করতে হয়? ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করতে হয়। সো ভাগ করলে আমরা যে অ্যান্সারটি পাই সেটি হচ্ছে ইলেকট্রন ভোল্ট এককে। সো এভাবেই আমরা চাইলে হাইড্রোজেন পরমাণুর যে প্রথম কক্ষপথের যে ইলেকট্রনের শক্তি রয়েছে সেটি জুল এবং ইলেকট্রন ভোল্ট এককে বের করতে পারি। এখন ধরো কোয়েশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে কোনো কক্ষপথে ইলেকট্রনের শক্তি, তাহলে কি করতে হবে? তাহলে একটু খেয়াল করো, এখানে কি রয়েছে? এখানে আবারও আগের মতো এখানে এন যে জিনিসটি রয়েছে, এন বাদে বাকি সবই কিন্তু ধ্রুবমান, তাই না? আর এন এর মান যেহেতু আমরা এখানে 1 বসিয়েছি, অর্থাৎ এই পুরো ধ্রুবমানটার মানই আমরা পেয়েছি কতটুকু? মাইনাসের 2.18 × 10⁻18 জুল, রাইট? সো এখন যদি আমরা এই সূত্রটি মডিফাই করতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারি মাইনাসের 2.18 × 10⁻18 জুল ইন্টু 1 ডিভাইডেড বাই এই যে এন স্কোয়ার রয়েছে সেই এন স্কোয়ারের মান। তো এভাবেই আমরা চাইলে যে কোনো কক্ষপথে ইলেকট্রনের শক্তি এই শর্টকাট সূত্রটিতে বের করতে পারি। তো এখন চলো এই শর্টকাট যে সূত্রটি রয়েছে সেটিতে আমরা আরেকটা ম্যাথ করে ফেলি। তো এখানে বলা আছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে। তো আমরা যেন কি দেখেছিলাম যে সূত্রটি ছিল এরকম, মাইনাসের 2.18 × 10⁻18 ইন্টু 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার। সো যেহেতু আমাকে তৃতীয় কক্ষপথে বের করতে বলা হয়েছে অর্থাৎ এন এর মান 3 হবে, সো আমরা এটা ক্যালকুলেট করলে যে ই এর মান পাবো বা তৃতীয় কক্ষপথে যে শক্তিটি পাবো সেটি হচ্ছে মাইনাসের 2.42 × 10⁻19 জুল। তো তোমরা একটি জিনিস লক্ষ্য করেছো কিনা আমি জানি না, সেটি হচ্ছে এখানে দেখো শক্তির মান কিন্তু আমরা আগের স্লাইড প্লাস এই স্লাইডে যে শক্তির মান রয়েছে ইলেকট্রন তার মান আমরা নেগেটিভ পাচ্ছি। এখন কথাটা হচ্ছে কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের মান আসলে নেগেটিভ কেন হয় সেটি আমরা একটু জানতে চাচ্ছি। আমরা কি জানতে চাচ্ছি? কোনো কক্ষপথের ইলেকট্রনের যে শক্তি রয়েছে সেটি কেন ঋণাত্মক ধরা হয় বা ঋণাত্মক আসে। সো চলো এই জিনিসটি হচ্ছে আমরা একটু আনসার এখানে দিই। তো দেখো ধরো তুমি হাইড্রোজেনের কোনো একটা কক্ষপথের ইলেকট্রনের শক্তি বের করেছো। সো হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন থাকে, তাই না? হাইড্রোজেনের একটা ইলেকট্রন তার প্রথম কক্ষপথে ঘুরতে থাকে, রাইট? সো এখন আমার কোয়েশ্চেন সেটি হচ্ছে হাইড্রোজেনের কি আসলে একটা কক্ষপথেই থাকে নাকি অসংখ্য বা অসীম সংখ্যক কক্ষপথ থাকে? যারা আনসার অলরেডি জানো তারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর যারা জানো না তারা কন্টিনিউ করতে থাকো। সেটি হচ্ছে দেখো অ্যান্সারটি হচ্ছে না, হাইড্রোজেনের শুধুমাত্র একটা কক্ষপথ থাকে না, যে কোনো পরমাণুরই অসংখ্য কক্ষপথ থাকে। কেন? কারণ দেখো এখানে আমরা তো জানি হাইড্রোজেনে একটি ইলেকট্রন রয়েছে, তার সর্বশেষ ইলেকট্রনটি প্রথম কক্ষপথে যায়। বাট ব্যাপার হচ্ছে ঠিক আছে তার সর্বশেষ যে ইলেকট্রনটি আছে সেটি প্রথম কক্ষপথে থাকে, বাট তার এছাড়াও হচ্ছে আরো অসংখ্য পরিমাণ তার হচ্ছে যেটি আমরা গুনতে পারবো না এমন সংখ্যক অরবিট বা শক্তিস্তর থাকে। এটি সবসময় মনে রাখবে, যে কোনো পরমাণুরই তার অগণিত কক্ষপথ থাকতে পারে, যে কোনো পরমাণুরই তার অগণিত বা অসীম সংখ্যক কক্ষপথ থাকতে পারে। আমরা শুধুমাত্র কেন এতদিন বলে এসেছি যে হাইড্রোজেনের একটা কক্ষপথ? কারণ হাইড্রোজেনের যে লাস্ট ইলেকট্রনটি ছিল সেটি হচ্ছে 1 নাম্বার কক্ষপথে ছিল। আমরা কেন বলে এসেছি যে সোডিয়ামের হচ্ছে 3টা কক্ষপথ থাকে? কারণ সোডিয়ামের যে শেষ ইলেকট্রনটি ছিল সেটি 3 নাম্বার কক্ষপথে যায়। বাট তার বাইরেও তাদের হচ্ছে প্রত্যেকটা পরমাণুরই হচ্ছে অসীম সংখ্যক বা অগণিত পরিমাণ কক্ষপথ
থাকতে পারে। তো অসীম সংখ্যক কক্ষপথ তো আর এই স্লাইডে দেখানো সম্ভব না, তাই না? তাই আমি এখানে বেশ কয়েকটি দেখিয়ে এসেছি। সবগুলো দেখাতে পারিনি কারণ একটা স্লাইডে তো আমি অসীম সংখ্যক আর কক্ষপথ দেখাতে পারবো না, তাই তো? তো এখানে একটু খেয়াল করো। এখন আমাদের অ্যান্সারে আসি যে কেন কোনো কক্ষপথের শক্তি ঋণাত্মক হয়। দেখো এখানে ধরলাম এটা হচ্ছে অসীম সংখ্যক যে একদম লাস্টের যে কক্ষপথটি রয়েছে সেটি, অর্থাৎ অসীম। তো যেটি করা হয় সেটি হচ্ছে অসীম সংখ্যক বা একদম লাস্টের যে বা অসীম নাম্বার অফ যে কক্ষপথটি রয়েছে সেটার শক্তি ধরা হয় 0। আমি কি বলছি দেখো, একদম লাস্টের যে শক্তি স্তরটা রয়েছে তাতে শক্তিটা ধরা হয় 0। কেন শক্তিটা 0 ধরা হয়? কারণ দেখো নিউক্লিয়াস থেকে সে হচ্ছে অসীম দূরত্বে অবস্থিত, তাই সেই কক্ষপথের কোনো শক্তি থাকে না, অর্থাৎ তার শক্তি হয় 0। তো একটু খেয়াল করো, অসীম কক্ষপথের শক্তি যদি 0 হয়, আমরা তো জানি সর্বশেষ কক্ষপথ থেকে নিচের যে কক্ষপথ রয়েছে তার শক্তি কম, তার থেকে তার শক্তি কম, তার থেকে তার শক্তি কম, তার থেকে তার শক্তি আরো কম, তার থেকে তার শক্তি আরো কম, তাই তো? অর্থাৎ নিচে গেলে শক্তি স্তর এর শক্তি কমতে থাকে, রাইট? তো এখানে দেখো আমি একদম বাইরের কক্ষপথ অর্থাৎ অসীম কক্ষপথের শক্তি আমি 0 ধরে ফেলেছি। তাহলে তার থেকে যদি ছোট হতে হয়, এটা 0 থেকে ছোট হতে হবে, অর্থাৎ নেগেটিভ হতে হবে। সিমিলার ওয়েতে এটা থেকে যদি আরো নিচে নামি, শক্তিটা আরো নেগেটিভ হবে। এভাবে শক্তি নেগেটিভের দিকে বাড়তে থাকে। এই জন্যই হচ্ছে কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের শক্তিটা কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো।